হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। তো আমাদের সায়েন্সের যে সিরিজ চলছিল রেগুলার রাত 8টা থেকে বাইলিঙ্গুয়ালি, আজকে সেখানে মিশ্রণ নিয়ে আলোচনা হবে। বাছাই করাটা 20টি কোয়েশ্চেন এবং তার সম্পূর্ণ বর্ণনা সহ অ্যান্সার নিয়ে। ঠিক আছে, এটা কেমিস্ট্রির 5 নম্বর ভিডিও। আগের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা প্লেলিস্টে চলে যাও। কেমিস্ট্রির প্লেলিস্ট তৈরি করা আছে, আগের ভিডিওগুলো পরপর দেখো। সমস্তটাই কিন্তু আপকামিং 2024-এর সমস্ত পরীক্ষাগুলো ডাব্লিউবিপি উইথ কেপি রেলওয়ে পিএসসির জন্য ইম্পর্টেন্ট হচ্ছে। আর সমস্তটা আমরা তুলে নিচ্ছি পিওয়াইকিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যান্সার আকারে, যেগুলো বারবার করে তোমাদের পরীক্ষায় রিপিটেড হয়। ঠিক আছে, তো আমাদের ক্লাস রুটিনটা একবার দেখে নাও। জি অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেসের ভিডিও থাকছে রোজ সকাল 7টা থেকে, ইংলিশের ভিডিও থাকছে সন্ধ্যে 7টায়, সায়েন্সের স্পেশাল ভিডিও রাত 8টা থেকে, ম্যাথ জিআই এটা লাইভ আকারে থাকছে রাত 10টা থেকে। ঠিক আছে, বাইলিঙ্গুয়ালি থাকছে সমস্তটা। ওকে, তো চলে আসো আজকের 1 নম্বর কোশ্চেন। আজকের 1 নম্বর কোশ্চেন দেখে নাও। The metals is malleable and soft because অর্থাৎ ধাতু নরম এবং নমনীয় কারণটা কি? পরমাণুর ঘনিষ্ঠ দল গঠন করে, ধাতু চকচকে করতে পারে, ধাতব পরমাণুর স্তর একে অপরের ওপর পিছলে যেতে পারে, আর ধাতু শব্দ উৎপন্ন করে। দেখো আরআরবি গ্রুপ ডি 2018-তে আসে। ঠিক আছে, তো সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। ধাতু পরমাণুর স্তর একে অপরের ওপর পিছলে যেতে পারে। ঠিক আছে, অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। ধাতুগুলি নমনীয় এবং নরম কারণ ধাতুগুলির পরমাণুর স্তরগুলি একে অপরের ওপর পিছলে যেতে পারে। ধাতুগুলি তাপ এবং বিদ্যুতের উত্তম পরিবাহী হয়। পিটিয়ে এদেরকে পাতলা চাদরের মতো তৈরি করা যায়। অধাতু সাধারণত ভঙ্গুর হয়, রুক্ষ এবং বিদ্যুৎ এবং তাপের কুপরিবাহী হয়। ঠিক আছে, অধাতুগুলো কিন্তু বিদ্যুৎ তাপের কুপরিবাহী, ধাতু কিন্তু সুপরিবাহী অর্থাৎ ভালো করে পরিবহন করে। চলে আসো 2 নম্বর কোশ্চেন। ধাতুগুলির বৈশিষ্ট্যগুলি যা তাদের চ্যাপ্টা হতে পারে তাকে নমনীয় বলা হয়। নিচের কোনটি নমনীয়তার উদাহরণ? নমনীয়তার উদাহরণ কোনটা? মানে ধাতুগুলোকে পিটিয়ে খুব পাতলা চাদরের মতো অংশে তৈরি করা যায়, সেটাই তার নমনীয়তার উদাহরণ। নিচের কোনটি সব থেকে ভালো নমনীয়? তো সেটা হয়ে যাচ্ছে হচ্ছে লিথিয়াম ফয়েল, ইন্ডিয়াম ফয়েল, সোনার পাত, সিলভার ফয়েল। ঠিক আছে, তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে ইন্ডিয়াম ফয়েল। ঠিক আছে, শক্তের বাঁকানো বা ভাঙা ছাড়া অন্য আকারে হাতুড়ি দেওয়ার ক্ষমতাকে নমনীয়তা বলে। ধরো এরকম রূপোর ফয়েল বা সোনার ফয়েলও কিন্তু অনেকটাই নরম, মানে খুব সূক্ষ্ম একটা জিনিসকে পিটিয়ে একদম পাতলা একটা চাদরের মতো অংশে তৈরি করা যায়। ঠিক আছে, এরপর দেখো ধাতুর অক্সাইড সাধারণত বেসিক, কম প্রতিক্রিয়াশীল, অ্যামফোটেরিক অক্সাইড, নিরপেক্ষ নাকি অ্যাসিডিক? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ, বেসিক হয়ে যাচ্ছে এটা। ঠিক আছে, মানে ক্ষারীয়। 4 নম্বর কোশ্চেনে চলে আসো। বলেছে ঘরের তাপমাত্রায় কোন অধাতুটা তরল প্রকৃতির? দেখো আরআরবি গ্রুপ ডি 2018 প্রচুরবার এসছে এই পরীক্ষায়। ঠিক আছে, শুধুমাত্র আরআরবি গ্রুপ ডি নয়, সমস্ত পরীক্ষাতেই আসে। পারদ, ব্রোমিন, ক্যালসিয়াম নাকি সালফার? পারদ, ব্রোমিন, ক্যালসিয়াম নাকি সালফার? সঠিক উত্তর হচ্ছে ব্রোমিন। ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাচ্ছে ব্রোমিন। ঘরের তাপমাত্রায় এই অধাতুটা তরল প্রকৃতি। ঠিক আছে, ব্রোমিন হলো হ্যালোজেন সিরিজের একটি উপাদান যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 35। ঠিক আছে, ব্রোমিনের পারমাণবিক সংখ্যা কত? 35। এর সংকেত হচ্ছে Br দ্বারা প্রকাশ করা। এটি ফরাসি বিজ্ঞানী লেভার্ড আবিষ্কার করেছিলেন। এটি একমাত্র অধাতু যা কম তাপমাত্রায় তরল অবস্থায় থাকতে পারে। ওকে, চলে আসো আজকের 5 নম্বর কোশ্চেন। গ্রুপ ডি 2018 আসা এটাও। সোলার প্যানেলে কোন ধাতু ব্যবহার করা হয়? সোনা, সিলিকন, রূপা নাকি তামা? সঠিক উত্তর হয়ে যাচ্ছে সিলিকন। ঠিক আছে, সিলিকন ব্যবহার করা। ঠিক আছে, সিলিকন ব্যবহার করা। আর একটা জিনিস সিলিকন সম্বন্ধে বলে দিই, র্যাফাইডের নাম শুনেছো? র্যাফাইড কোথায় থাকে? কচু, ওল এই ধরনের সবজিগুলোতে থাকে। কচু, ওল এই ধরনের যে সবজিগুলো, এদের খেলে আমাদের গলা চুলকোয়। কেন? তার কারণ এই র্যাফাইডগুলো আমাদের মিউকাস পর্দায়, গলার মিউকাস পর্দার মধ্যে বিঁধে যায়, এর ফলে গলা কুটকুট করে। ঠিক আছে, আবার টক জাতীয় জিনিস খেলে এটার সঙ্গে বিক্রিয়া করে এটা গলে যায়, এই কারণে টক খেতে বলে, মানে খেতে হয় আর কি গলা ধরলে। ঠিক আছে, আর এই র্যাফাইডের প্রধান উপাদান কিন্তু সিলিকন। ঠিক আছে, মাথায় রাখুন র্যাফাইডের প্রধান উপাদান সিলিকন। আর সৌর প্যানেলের মধ্যেও সিলিকন ব্যবহার করা হয়। ঠিক আছে, চলে আসো 6 নম্বর কোশ্চেন। অধাতু অক্সাইড সাধারণত হয় আম্লিক, অ্যামফোটেরিক, নিরপেক্ষ নাকি ক্ষারীয়? নিরপেক্ষ বলতে প্রশম। ঠিক আছে, নিরপেক্ষ বলতে প্রশম, যার পিএইচ এর মান হচ্ছে 7। সঠিক উত্তর হয়ে যাচ্ছে
আবার আম্লিক হয়। পর্যায় সারণীর প্রতিটি উপাদানকে তাদের ভৌত এবং রাসায়নিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ধাতু, অধাতু এবং ধাতব পদার্থে শ্রেণীবদ্ধ করা হয়। ধাতব অক্সাইডগুলি সাধারণত আম্লিক হয় বা আম্লীয় হয়, যখন ধাতব অক্সাইডগুলি সাধারণত ক্ষারীয় হয়। অ্যামফোট্রপিক যৌগ বা যা অ্যাসিড এবং বেস উভয়ের সাথে প্রতিক্রিয়া বা বিক্রিয়া করে। ট্রপিজম অক্সাইডের জারণ অবস্থার উপর নির্ভর করে। ঠিক আছে, অক্সাইডের জারণ অবস্থার উপর এটি নির্ভর করছে। 7 নম্বর প্রশ্নে চলে আসো, নিচের কোনটি সাধারণত অধাতুর বৈশিষ্ট্য নয়? নিচের কোনটি সাধারণত অধাতুর বৈশিষ্ট্য নয়? কন্ডাক্টর, হালকা পদার্থ, ভঙ্গুর, নিস্তেজ। সঠিক উত্তর হয়ে যাচ্ছে কন্ডাক্টর। এটা কিন্তু ব্যাড কন্ডাক্টর অ্যাকচুয়ালি। ঠিক আছে, ব্যাড কন্ডাক্টর। কন্ডাক্টর মানে পরিবাহক, তাপ তড়িৎ এদের পরিবাহক, সেটাকে বলছে কন্ডাক্টর হিসাবে। ঠিক আছে, তাহলে অধাতু, তাপ, তড়িৎ এগুলো কম পরিবহন করে বা পরিবহন করে না। ধাতু হলে এটা গুড কন্ডাক্টর হয়ে যেত। চলে আসো পরের কোশ্চেন, বলে দিয়েছে সৌরকোষ কি দ্বারা গঠিত? একই কোশ্চেন দেখো, বিভিন্ন শিফটে এসছে। সৌরকোষ কি দ্বারা গঠিত? এটা সিলিকন দ্বারা গঠিত, আগেই বললাম সিলিকন দ্বারা গঠিত। ঠিক আছে, 9 নম্বর প্রশ্নে চলে আসো, নিচের কোনটি পরমানন্দ পদার্থ অর্থাৎ পারফর্ম সাবলিমেশন? সাবলিমেশন হিসাবে কে কাজ করে? সাবলিমেশন হিসাবে কে কাজ করে? সাবলিমেশন হিসাবে কাজ করে অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে সাবলিমেশন হিসাবে কাজ করে। দেখো, অ্যামোনিয়াম ক্লোরাইড কঠিন কার্বন ডাইঅক্সাইড, আয়োডিন, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ন্যাপথলিন, শুধুমাত্র এইগুলোই কিন্তু পরমানন্দ দ্বারা পৃথক করা যায়। এই যৌগগুলিকে পরমানন্দ সঞ্চালন করতে পারে এইগুলো। 10 নম্বর কোশ্চেনে চলে আসো, নিচের কোনটি পরমানন্দ প্রদর্শন করে না? সাবমিলেশন ধর্ম, এই ধর্মটা প্রদর্শন করে না। সঠিক উত্তর হয়েছে বরফ। বরফ কিন্তু কোনোদিন সাবমিলেশন প্রদর্শন করছে না। ঠিক আছে, 11 নম্বর কোশ্চেনে চলে আসো, নিচের কোন পদ্ধতিতে ঘোলা জল থেকে, পানি বা জল থেকে জলকে আলাদা করা হয়? ফানেল আলাদা করা, পাতন, স্ফটিকরণ আর পরিস্রাবণ। সঠিক উত্তর হয়ে যাচ্ছে পরিস্রাবণ পদ্ধতিতে ঘোলা জল থেকে, মানে জলের মধ্যে অনেক বিশুদ্ধ মিশে আছে, এখান থেকে স্ফটিক জলকে আলাদা করা যেতে পারে, মানে ফিল্ট্রেশন। ঘোলা জল থেকে আলাদা করতে ঘোলা জল একটি বিশেষ ফিল্টার পেপার দিয়ে ফিল্টার করা হয়। এটি নির্দিষ্ট আকারের বেশি কণা এই ফিল্টার পেপারের মধ্যে দিয়ে যেতে পারে না, এটাকে বলা হয় পরিস্রাবণ বা ফিল্ট্রেশন। 12 নম্বর কোশ্চেন দেখো, এনটিপিসিতে আসা, জল বা পানি পরিশোধন কোন প্রক্রিয়ায় ব্যবহৃত হয়? কোন প্রক্রিয়া দ্বারা জল বা পানি পরিশোধন করা হয়? অসমোসিস, বিপরীত অসমোসিস, সাইটোলাইসিস আর হচ্ছে টার্গার চাপ। সঠিক উত্তর হয়ে যাচ্ছে বিপরীত অসমোসিস, অসমোসিসের উল্টো প্রক্রিয়া দ্বারা। ঠিক আছে, তো দেখো, বিপরীত আশ্রাবণ দ্বারা পানি বিশুদ্ধ করা হয়। যখন বাহ্যিকভাবে চার্জ করা চাপ কার্যকরী অসমোটিক চাপের চেয়ে বেশি হয়, তখন অভিস্রবণকে বিপরীত অভিস্রবণ বলা হয়, মানে উল্টো প্রক্রিয়া। উল্টো প্রক্রিয়া, অভিস্রবণের উল্টো প্রক্রিয়া হচ্ছে বিপরীত অসমোসিস। ঠিক আছে, 13 নম্বর কোশ্চেনে চলে আসো, জলকে বিশুদ্ধ করতে এর মধ্যে কোনটি ব্যবহার করা হয়? মুদ্রাস্ফীতি চাপ, অসমোসিস, বিপরীত অসমোসিস নাকি সাইটোলাইসিস? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এটা বিপরীত অসমোসিস। রিভার্স অসমোসিস দ্বারা জলের অণু থেকে লবণ এবং অন্যান্য পদার্থ অপসারণের জন্য সমুদ্রের জল পরিশোধন করতে এটা ব্যবহার করা হয়। 14 নম্বর কোশ্চেন দেখো, বলে দিয়েছে যে ডিস্যালিনেশন কি? ডিস্যালিনেশন কি? আরআরবি এনটিপিসিতে আসা। ডিস্যালিনেশন এটি পরিবেশ পরিষ্কার করার একটি প্রক্রিয়া। এটি এমন একটি প্রক্রিয়া যাতে খনিজ পদার্থ লবণাক্ত জল থেকে আলাদা করা হয়। এটি ক্যাফেইন অপসারণের প্রক্রিয়া, এটি ক্ষয়ের একটি প্রক্রিয়া। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, এটি এমন একটি প্রক্রিয়া যাতে খনিজ পদার্থ লবণাক্ত জল থেকে আলাদা করা যায়। ঠিক আছে, 15 নম্বর কোশ্চেনে চলে আসো, বলেছে জল থেকে হাইড্রোজেন আলাদা করার প্রক্রিয়াকে কি বলা হয়? জল থেকে হাইড্রোজেন আলাদা করার প্রক্রিয়াকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ। জল থেকে হাইড্রোজেন অক্সিজেন আলাদা করার পদ্ধতিকে ইলেকট্রোলাইসিস বলা হয়। ঠিক আছে, ইলেকট্রোলাইসিস বলা হয়। এই পদ্ধতিটি শিল্প এলাকায়ও ব্যবহৃত হয়। এটি অ্যালুমিনিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি উৎপাদনে সাহায্য করে থাকে। বোঝা গেল? 16 নম্বর কোশ্চেনে চলে আসো, বলেছে নিচের কোনটি সার্বজনীন পদার্থ নয়? আরআরবি গ্রুপ ডিতে এসছে, দেখো, সোডিয়াম সালফেট, কর্পূর, অ্যামোনিয়াম ক্লোরাইড নাকি ন্যাপথলিন? ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাচ্ছে সোডিয়াম সালফেট।
সোডিয়াম সালফেট, এটা সাবলিমেশন দেখায় না, ঠিক আছে। পরমানন্দ বা সাবলিমেশন একটি শারীরিক প্রক্রিয়া। পরমানন্দ হলো একটি পদার্থকে তার কঠিন থেকে সরাসরি গ্যাসে রূপান্তর করা। যেমন কর্পূর রেখে দিলে কঠিন থেকে সরাসরি গ্যাস হয়ে যায়, ঠিক আছে, কঠিন থেকে গ্যাস হয়ে যায়, মানে সলিড থেকে গ্যাস হয়ে যায়। বোঝা গেল কি বললাম? 17 নম্বর কোশ্চেনে চলে আসো। সোডিয়াম ক্লোরাইড থেকে অ্যামোনিয়াম ক্লোরাইড আলাদা করতে নিচের কোন প্রক্রিয়াটি ব্যবহার করা? সোডিয়াম ক্লোরাইড থেকে অ্যামোনিয়াম ক্লোরাইড আলাদা করতে পাতন, পরমানন্দ মানে সাবলিমেশন। সাবলিমেশন তাহলে কি বললাম, যে সরাসরি কঠিন থেকে গ্যাস হয়ে যায়। স্ফটিকরণ নাকি পরিশ্রম? সঠিক উত্তর হয়ে যাচ্ছে পরমানন্দ বা সাবমিলেশন। সোডিয়াম ক্লোরাইড থেকে অ্যামোনিয়াম ক্লোরাইড আলাদা করতে হলে দেখো, পরমানন্দ প্রক্রিয়া সোডিয়াম ক্লোরাইড মানে NaCl থেকে অ্যামোনিয়াম ক্লোরাইড আলাদা করা যায়। পরমানন্দ হলো একটি মিশ্রণ থেকে পদার্থকে আলাদা করার পদ্ধতি, যেখানে কঠিনকে গরম করার পরে এটি তরল অবস্থায় না গিয়ে সরাসরি বাষ্প হয়ে যায়। মানে গরম করলে, মোট কথা কঠিন থেকে কোনো সলিড থেকে সরাসরি বাষ্প হলে, সেটা তাপ দিয়ে হোক না দিয়ে হোক, সরাসরি গ্যাস হয়ে গেলে সেটাকে সাবমিলেশন বলছে, ঠিক আছে। 18 নম্বর কোশ্চেনে চলে আসো। বলেছে নিচের কোন মিশ্রণকে ফানেল আলাদা করা হয় ফানেল পদ্ধতি দ্বারা? তো সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে তেল এবং জল। তেল এবং জলের মিশ্রণকে ফানেল আলাদা করা যায়, কারণ এটি একটি ভিন্ন জাতীয় মিশ্রণ। সাধারণত দুই ধরনের মিশ্রণ আছে, একটা সমজাতীয়, একটা হচ্ছে ভিন্ন জাতীয়। সমজাতীয় মানে একই টাইপের দুরকম জিনিস মেশালে, ভিন্ন জাতীয় আলাদা টাইপের দুটো জিনিস মেশালে সেটা হচ্ছে ভিন্ন জাতীয়, ঠিক আছে। চলে আসো আজকের 19 নম্বর কোশ্চেন। সমুদ্রের জলকে বিশুদ্ধকরণের জন্য কোন কৌশল? পরিস্রাবন, পাতন, বাষ্পীভবন নাকি ঘনীভবন? সঠিক উত্তর হয়ে যাচ্ছে পাতন প্রক্রিয়া ব্যবহার করা হয়। পাতন হলো পৃথকীকরণের ভৌত পদ্ধতি। এই কৌশলগুলি সমুদ্রের জলের বিশুদ্ধকরণের জন্য ব্যবহার করা হয়। গ্যাস তরল হয়ে যাওয়ার ঘটনাকে বাষ্পীভবন বলে। তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় কোনো উপাদান বা যৌগের পরিবর্তনকে বাষ্পীভবন বলে থাকে, ঠিক আছে। 20 নম্বর কোশ্চেন চলে আসো। বলেছে নিচের কোন বিষয়গুলি বাষ্পীভবনের হার কমায়? তাপমাত্রা বৃদ্ধি, আর্দ্রতা, পৃষ্ঠের ক্ষেত্রফল বৃদ্ধি, বায়ুর চাপ বৃদ্ধি। তো সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, আর্দ্রতা। আর্দ্রতা হচ্ছে বাষ্পীভবনের হার কমায়, মানে কম বাষ্পীভূত হতে দেয়, ঠিক আছে। তো এই ছিল আজকের 20টা কোশ্চেন। আমাদের সায়েন্সের সিরিজ রেগুলার রাত 8টা থেকে চলছে, PYQ নিয়ে আলোচনা, ঠিক আছে। তোমরা জয়েন করে যাও, আর যারা এখনো টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে যাও, যে ডেসক্রিপশন থেকে। ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করো। খুব ভালো করে পড়াশোনা করো। বি সাকসেসফুল ইন ইউর লাইফ।